রেখা, দাদা ব্যাগ দুটো একটু রাখুন, আমি এক্ষুনি আসছি। রেখা, রেখা। আরে আরে ও দাদা, কি করছেন কি দাদা? দেখে চলুন। আরে ওই আমার বউ, আমারও ওয়াইফ বউ। রয়েছে, আপনি এইভাবে ধাক্কা মারবেন আপনার তো তাই দেখে বলে? চলা উচিত ছিল। ভুল হয়ে গেছে ম্যাডাম, ভুল হয়ে গেছে বললেই সত্যি, হলো। আমি হ্যাঁ, আপনি বুঝতে যা পারিনি। বলবেন আমরা তাই শুনবো। দাদা, হ্যাঁ, বুঝতে ধাক্কা পারিনি। মারবেন আবার ভুল বলছেন হয়ে গেছে, কিছু আমাকে আছে না। আমাকে ছেড়ে দিন, ছেড়ে দাও, ভুল হয়ে ছেড়ে গেছে। দাও। ও তো আরে বলছে এরকম যে করবেন ভুল না, হয়ে গেছে। যান। যাও যাও যাও, আমি সত্যি যাও। বলছি। ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর সাহেব। শান্ত হন, শান্ত হন, বসুন। জল খাওয়াও। ওই ওখানে খান, জল খান। বলুন। ওখানে ঘন জঙ্গলের পেছনে না সাহেব, কিছু তো আছে ওখানে। কি আছে সাহেব, বস্তায় না মনে হয় লাশ আছে। লাশ? সাহেব, আমি না বস্তায় রক্তের দাগ দেখতে পেয়েছি। চলুন সাহেব। চলুন, চলো। কোথায় দেখান। সাহেব, এখানেই তো ছিল। এখানে তো কিছুই নেই। আচ্ছা, সকাল সকাল আপনি এখানে কি করছিলেন? সাহেব, জঙ্গলে হালকা হতে এসেছিলাম। এক কাজ করো, গোটা এলাকা তল্লাশি চালাও, কিছু না কিছু তো পাওয়া যাবেই। ঠিক আছে স্যার। স্যার তাড়াতাড়ি আসুন এখানে, এখানে রক্তের ছাপ দেখতে পেয়েছি। খোলো। মানুষ যেটা চাইবে সেটাই পাবে, এমনটা নাও হতে পারে। কিন্তু অনেক সময় মানুষের চাহিদা তাকে এমন কাজ করতে বাধ্য করে যার জন্য তাকে সারা জীবন আফসোস করতে হয়। এমনই অসম্পূর্ণ একটি স্বপ্ন পূরণের চেষ্টা চলছিল পাটনা শহরে। চাণক্যের শহরে এমনই একটা অপরাধমূলক কাজ হয়েছিল, আর অপরাধী তার অপরাধও করে ফেলেছিল। পুলিশ নিজেদের মতো তদন্ত চালিয়ে যাচ্ছিল, কিন্তু কে ছিল এই ব্যক্তি যাকে নির্মমভাবে একটা বস্তায় ভরে নির্জন জায়গায় ফেলে দেওয়া হয়েছিল? কি এমন ছিল তার অপরাধ? এমন অনেক প্রশ্ন ছিল যার উত্তর পুলিশকে খুঁজতে হতো। নমস্কার, আমি অমিত পচৌরি। ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আসুন নিয়ে যাব আপনাদের আমার সাথে পাটনা জেলার মিঠাপুর শহরে একটা মর্মান্তিক ঘটনার সঙ্গে পরিচয় করাতে। এই ঘটনা দেখার পর আপনাদের মানুষের ওপর থেকে বিশ্বাস উঠে যাওয়া স্বাভাবিক। আসুন এই ঘটনার সঙ্গে যুক্ত বেশ কিছু ঘটনা আমরা দেখে নিই। রেখা, রেখা, আমার পাঞ্জাবিটা কোথায়? কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম ইস্ত্রি করে। পাঞ্জাবিটা কোথায় গেল? আরে দোকানে যেতে দেরি হয়ে যাচ্ছে রেখা। আর এখানে পাঞ্জাবি পাচ্ছি না, তোমাকে পাচ্ছি না। কোথায় তুমি? সুধীর, তুমিও পারো রেখা। এখানে আমি আমার পাঞ্জাবি পাচ্ছি না, আমাকে দোকানে যেতে হবে, আর তুমি চাদর জড়িয়ে দাঁড়িয়ে। আরে গিয়ে আমার পাঞ্জাবিটা খোঁজো। কে জানে কোথায় ওটা।
পাঞ্জাবি নিয়ে নাও। আরে কি বাচ্চাদের মতো করছো? আরে আমার দোকানে যেতে দেরি হয়ে যাচ্ছে, তুমি পাঞ্জাবিটা পরে আছো। তাড়াতাড়ি খোলো ওটা। আরে আমার দেরি হয়ে যাচ্ছে। যাও। রেখা, আরে তুমি রেগে গেলে কেন? এই নাও। কোনো ব্যাপার না, আজকে রাতে তোমাকে খুশি না করে আমি একদম ঘুমাবো না, কথা দিলাম। না ভালোবাসা আছে না সময়, কাজের লোক বানিয়ে রেখেছে আমায়। বৌমা, কোথায় যাচ্ছ? দেখতে পাচ্ছ বৌমার ব্যবহার? উত্তর দেবার প্রয়োজন মনে করে না। জানি না সারাদিন কোথায় ঘুরে বেড়ায়। সুধীরও তো কিছু বলে না। খবরের কাগজ পড়া কি ঘরের সমস্যার থেকে বেশি দরকারি? তুমি তো কোনো খোঁজই নাও না। সুলোচনা, এখন তুমি কি বউয়ের সব ব্যাপারেই নাক গলাবে? যেখানে আমাদের ছেলে সুধীরের কোনো আপত্তি নেই, সেখানে আমার মনে হয় আমাদেরও কোনো সমস্যা হওয়া উচিত নয়। দেখে নিও, একদিন এই মেয়েটা না আমাদের সম্মান নষ্ট করবে। সেই দিন আর বেশি বাকি নেই। আর বলিস না তুই। আরে কথায় কথায় কোথায় সময় বেরিয়ে গেল বুঝতেই পারলাম না। হ্যাঁ দিদি, সত্যি হাসার পর ফ্রেশ হয়ে গেছি আমি। দেখ রেখা, হাসি ঠাট্টা তো ঠিক আছে, কিন্তু আমার কথা মন দিয়ে শোন। শাশুড়িকে বেশি মাথায় চড়তে দিস না। দেখ, শ্বশুর বাড়ির লোকেদের বেশি মাথায় চড়তে দিলে শেষমেশ আমার মতনই অবস্থা হবে। এই শাশুড়ির জন্যই তো আমার ডিভোর্স হয়ে গেছে, কিন্তু তোর সাথে আমি এরকমটা হতে দেব না। বাবা, রেখা, তুই আবার এসেছিস? মা শ্বশুর বাড়ি থেকে এভাবে বারবার চলে আসাটা ঠিক নয়। আর মনীষা, তুই নিজের কথা এভাবে বোনকে শোনানো বন্ধ কর। কিন্তু বাবা, আমি তো আমার শ্বশুর বাড়ির অভিজ্ঞতার কথা ওকে বলছিলাম। কি অভিজ্ঞতার কথা বলছিস? তুই তো নিজের সব সম্পর্ক ভেঙে দিয়ে ডাইভোর্স নিয়ে এখানে এসে উঠেছিস, এখন ওকেও সেই রাস্তা দেখাবি? মা, এখন শ্বশুর বাড়ি তোর ঘর। মাঝে মাঝে ঠিক আছে, কিন্তু প্রতি 2-3 দিন অন্তর যে তুই এখানে চলে আসিস সেটা ঠিক নয়। আমার মনে হয় বাপের বাড়িতে মেয়ের জামাইয়ের সঙ্গে আসাই ভালো দেখায়। মা, একজন বাবা হিসেবে আমি তোকে এটুকুই বলতে পারি, বাকি তোর ইচ্ছা। সুধীর ফোন করেছে? না দিদি, এটা একটা রং নাম্বার থেকে ফোন এসছে, তুই চা দে। হ্যাঁ। আরে 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 রেখা, কি করছিসটা? চা কি পড়ে গেল। শাড়ি চা দুটোই নষ্ট হলো, তুইও না। এবার কি করব? শোন না, বিয়ের আগের কিছু জামা কাপড় রাখা আছে, সেখান থেকে একটা পরে নে, ঠিক আছে? হ্যাঁ, এটা ঠিক হবে। হ্যালো, কোথায় তুমি? আচ্ছা ঠিক আছে, আমি আসছি।
ফটো দেখেছো তুমি? জাস্ট ওয়েট, আসছি। হ্যাঁ, দাঁড়াও বৌমা। চুড়িদার কোত্থেকে এলো? ঘর থেকে তো বেরিয়েছিলে শাড়ি পরে। ব্যাপারটা কি? মা, বাবার কাছে গিয়েছিলাম, শাড়িতে চা পড়ে গিয়েছিল আর তাই চুড়িদারটা পরেছি। আচ্ছা, আর মঙ্গলসূত্র? হে ভগবান, ওইখানে মঙ্গলসূত্রটা রেখে এলাম না তো? এই নিন মঙ্গলসূত্র, ভালো করে আপনি দেখে নিন। এটা সেটাই তো যেটা আপনার ছেলে আমাকে বিয়ের দিনকে পরিয়েছিল? রেখা, কি হয়েছে? পরিস্থিতি এত গরম কেন? কোনো গরম না, তোর বউয়ের কাণ্ড কারখানা দেখ। মা, কি করছো এসব? জিজ্ঞাসা কর মহারানীকে, কি এমন দরকার পড়েছিল যে মঙ্গলসূত্র খুলে রাখতে হলো? আর সিঁথিতে সিঁদুর নেই? রেখা, মুখ ধোয়ার সময় আমি মঙ্গলসূত্রটা খুলে রেখেছিলাম আর তারপর সিঁদুরটাও ধুয়ে গেছে। এর বাইরে আর তেমন কিছু নয়। মা ছাড়ো না এসব। আর এমনিতেও আমাকে 3 দিনের জন্য কালকে বাইরে যেতে হবে। প্লিজ আমাকে প্যাকিং করতে হেল্প করো। আমি আসছি। রেখা, এতে এত রাগ করার কি আছে? আরে আমি তো মাকে বুঝিয়ে দিয়েছি, আর তুমিও তো ওখানেই ছিলে। আর এই দেখো, আমি তোমার জন্য তোমার ফেভারিট কালারের শাড়ি নিয়ে এসেছি। খুব ভালো লাগছে তোমাকে। সকালবেলা তুমি রেগে গেছিলে না আমার উপর? তখনই ঠিক করে নিয়েছিলাম যে আমি তোমাকে গোলাপ দিয়ে তোমার হাসি ফেরত আনবো। এই নাও। মা আঘাত করে আর তুমি তাতে মলম লাগানোর চেষ্টা করো। আমাকে বলছো, মাকে কেন বোঝাচ্ছ না? আরে মা তো ওরকমই, তুমি তো জানোই রেখা। ছাড়ো না। প্রতিটা মুহূর্তে আমাকেই মানিয়ে চলতে হয়, কারণ আমি বাইরে থেকে এসেছি না। আরে রেখা, এরকম ব্যাপার নয়। তাহলে কি বলতে চাইছো? আজ অবধি তুমি আমায় একটুও খুশি দাওনি। শুধু সারাদিন কাজ আর টাকা আর মা বাবা। বলো, এর মধ্যে আমি কোথায় আছি? তুমি তো আমার হৃদয়ে আছো। তুমি জানো, তুমি আসার পর আমার ব্যবসা খুব ভালো হচ্ছে। সারাদিন দোকান নিয়েই তো ব্যস্ত থাকো, আর সারাদিন খালি তোমার মা আমার উপর সন্দেহ করে। সারাক্ষণ কথা শুনিয়ে যাচ্ছে। সপ্তাহে একদিন নিজের ইচ্ছে পূরণ করো আর ঘুমিয়ে পড়ো, ব্যাস। এটাই কাজ না তোমার? তাহলে কি তোমার ইচ্ছে হয় না? না, সিমলায় ঘোরাতে নিয়ে যাবে বলেছিলে, আজ অব্দি গেলাম না। তোমার কাছে শুধুই টাকা পয়সা আর বাবা মা, ওনাদের শুধু সেবা করো। আমার জীবনটা শেষ হয়ে গেল। আরে থামো না, চলো এসো। না না, যাবো না। রেখা, একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে। তোমার সাথে হলে সেটা বেশি, আর তোমার মা যেটা আমার সাথে করে সেটা বেশি নয়? মা মা মা, একই কথা তুমি কতবার বলবে? অনেক। 6 মাসের জমে থাকা রাগ প্রকাশ করা বাকি আছে কি এখনো। কি প্রকাশ করবে তুমি বলো? হাঁপিয়ে উঠেছি আমি। বুড়ো বুড়িদের নিয়ে আমি আর পারছি না। রেহাই দাও এবার তুমি আমায়। রেখা, না শুনেছ না, তুমি যেও না। থেমে গেলে কেন সুধীর? হাত তোলো, মারো আমায়, মারো মারো সুধীর, গলা টিপে মেরে ফেলো আমায়। কিন্তু এই দুজনের মধ্যে এমন ঝগড়া কোনোদিন হয়নি। সুলোচনা, এটা স্বামী স্ত্রী নিজেদের ব্যাপার, আমাদের ওদের মাঝখানে না যাওয়াটাই ভালো। আই এম সরি রেখা, আই এম রিয়েলি সরি। ওই রাগের মাথায় আমার হাত উঠে গেছে, কিন্তু আমি আটকে দিয়েছি, কারণ আমি তোমাকে খুব ভালোবাসি রেখা। আর রাগের মাথায় মানুষ অনেক কথা বলে ফেলে, কিন্তু তুমি প্লিজ আমাকে
রেখা কোথায়? রেখা, ইন্সপেক্টর, ওর ব্যাপারেই জানতে আমরা ওর বাড়িতে যাচ্ছিলাম। আমাদের বাড়িতে এসে কি করবে? হ্যাঁ স্যার, আমার বোন রেখা 3 দিন ধরে নিখোঁজ, সেটাই জানার জন্য আমি ফোন করেছিলাম। এমনকি কালকে আমি ওদের বাড়িতেও গিয়েছিলাম, কিন্তু এরা ঠিক মতন উত্তর দেওয়া তো দূরের কথা, আমাকে বাড়িতে পর্যন্ত ওরা ঢুকতে দেয়নি। জিজ্ঞেস করুন ওকে, কোথায় আমার বোন রেখা? আমরাও এটা নিয়ে চিন্তিত ইন্সপেক্টর। আমরা সত্যি জানি না ও কোথায় গেছে। বৌমা 2 দিন আগে সবজি আনার জন্য বাজারে গিয়েছিল। রেখা, কোথায় যাচ্ছ? মা, আমিও একটু সবজি আনতে যাচ্ছি। ঠিক আছে। আর অনেকক্ষণ হয়ে গেছে, বাড়িতেও ফেরেনি। আর আমি কোনো কাজের জন্য বারান্দায় এসেছিলাম, তো সেখানে দেখি সমস্ত সবজি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তার মানে 2 দিন ধরে সে নিখোঁজ, আর আপনারা তাকে খোঁজার চেষ্টাই করলেন না? আসল ব্যাপারটা হচ্ছে ইন্সপেক্টর সাহেব, আমাদের বৌমা মাঝে মধ্যেই আমাদের না বলেই বাপের বাড়ি চলে যায়। তাই আমরা ভাবলাম যে এবারেও হয়তো তেমনটাই ঘটেছে। ইনি কাল যখন এসে জিজ্ঞাসা করলেন রেখা কোথায়, তখন আমরা জানতে পারলাম রেখা বাপের বাড়িও যায়নি। তখন চিন্তায় পড়ে গেলাম। হ্যাঁ স্যার, আর আমরা ভীষণ ঘাবড়ে গিয়েছিলাম। তার জন্য আমরা সুধীরকে ফোন করে ডেকে নিয়েছি, যাতে রেখার খোঁজ খবর নিতে পারি। হ্যাঁ ইন্সপেক্টর স্যার, গত 2 দিন ধরে আমিও রেখার সাথে কথা বলতে পারিনি, কিন্তু যখন বাবার ফোন এলো তখনই জানতে পারলাম। হ্যাঁ বাবা। কি? রেখার খোঁজ নেই? হয়তো মার্কেট গেছে, চলে আসবে। 2 দিন থেকে খোঁজ নেই? ঠিক আছে বাবা, আমি আজই বাড়ি আসছি, খুব তাড়াতাড়ি আসছি। স্যার, মিথ্যে বলছে ওরা। 3 দিন আগে রেখার সাথে আমার কথা হয়েছিল, ও খুব ভয় পেয়েছিল। ও বলছিল এদের সাথে নাকি ওর ঝগড়া হয়েছে, আর সুধীর নাকি ওর গায়ে হাতও তুলেছে। না স্যার, আমি কখনো রেখাকে মারিনি। হ্যাঁ, ওই রাগের মাথায় হাত, কিন্তু ওকে কোনোদিনও মারিনি আমি, সত্যি বলছি। দেখলেন স্যার, এরা স্বীকার করছে যে আমার বোনের সাথে ঝগড়া করেছিল। স্যার, আমার কথা শুনুন, এই সুধীরই আমার বোনকে কোথাও গায়েব করে দিয়েছে। আমি জানি এরা ওকে কোথাও লুকিয়ে রেখেছে, ওকে আটকে রেখেছে যাতে ওর উপর অত্যাচার করতে পারে। আপনি জিজ্ঞেস করুন এদের, কোথায় আমার বোন? না স্যার, এমন। ঠিক আছে, আমি আপনাদের কথা শুনে নিয়েছি। এক কাজ করো, গোটা বাড়িতে তল্লাশি চালাও, আনাচে কানাচে খুঁজে দেখবে, একটা জায়গাও ছাড়বে না। আমি তো বলছি আপনারা এখানে কিচ্ছু পাবেন না। আরে, গয়নাগুলো কোথায় গেল? স্যার, দেখেছেন, আমাদের বৌমাই এই গয়নাগুলো নিয়ে পালিয়েছে। বাহ, আমার ছোট বোনকে দোষ দেওয়ার আগে আপনি আপনার ছেলেকে ভালো করে জিজ্ঞাসা করুন। কি এই গয়নাগুলো তুমি সরিয়েছো, তাই না? কারণ 3 দিন ধরে তুমিও তো বাড়ির বাইরে ছিলে। আরে আমি স্যার, মোবাইল পেয়েছি। দেখি, দাও মোবাইল। স্যার, এটা তো রেখার মোবাইল স্যার, দেখলেন আপনি? এরা ওর মোবাইল এখানেই লুকিয়ে রেখেছিল, আর এখন ভালো সাজার ঢং করছে এরা সব। না ইন্সপেক্টর, আমি কিছু জানি না এই ব্যাপারে। আপনাদের যা বলার এখন পুলিশ স্টেশনে গিয়ে বলবেন। ম্যাডাম, এদের নিয়ে চলুন। চলো স্যার, স্যার চলো। চলুন, স্যার। যা বলবার স্যার, আমি থানায় গিয়ে কিছু বলবেন। করিনি স্যার। চুপ করো। ইন্সপেক্টর স্যার, কখন থেকে এটাই বলার চেষ্টা করছি, আমরা কেউ জানি না আমার স্ত্রী কোথায়। ইন্সপেক্টর, আপনি এটা কি করছেন? আমার ছেলেকে আপনি মারছেন কেন? চুপচাপ ওখানে দাঁড়ান। একটা মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মেয়ের বাড়ির লোক আপনাদের বিরুদ্ধে কমপ্লেন করেছে। কত বড় অপরাধ ধারণা আছে আপনাদের? চুপচাপ ওখানে গিয়ে দাঁড়াও। কিরে, মিথ্যে বলছিস? না না না, হ্যাঁ? এটা দেখেছিস? এটা ভেতরে গেলে সব বেরিয়ে আসবে, বুঝেছিস? আপনি একটা কাজ করুন, আমার স্ত্রীকে খুঁজে বার করুন। আপনি আমরা কি করব আর কি করব না সেটা তোকে বলতে হবে না। 1 মিনিট স্যার। স্যার, প্রতিবেশীদের জিজ্ঞেস করেছে, এই সুধীরের ব্যাপারে কিছু জানতে পারা যায়নি, আর এমনিতেও সুধীরের ব্যাপারে কোনো কমপ্লেন নেই। আর স্যার, এটাও হতে পারে যে ওই মেয়েটাই গয়না নিয়ে চলে গেছে। হ্যাঁ, এটা হতে তো পারে, আবার এটাও হতে পারে এরাই কিছু করেছে পণ আদায়ের জন্য, কিন্তু এরা মানছে না। এক কাজ করো,
আচ্ছা করে ধোলাই করো সবাইকে, সব বলে দেবে। স্যার স্যার কি করছেন স্যার? কোথায় নিয়ে যাচ্ছেন আমার ছেলেকে? কোথায় নিয়ে যাচ্ছেন ওকে? সুধীরের কথা অনুযায়ী ও নিজের স্ত্রী রেখাকে ভীষণ ভালোবাসত, এমনকি ওর জন্য নিজের প্রাণও দিতে পারত। কিন্তু আজ সেই সুধীরের বিরুদ্ধে ওর স্ত্রী রেখাকে গায়েব করার অভিযোগ উঠেছিল। সুধীর কি সত্যি বলছিল, নাকি এই মিথ্যে ভালোবাসার পেছনে সুধীরেরই কোনো চক্রান্ত ছিল? কিন্তু রেখা হঠাৎ করে গেল কোথায়? পুলিশ রেখাকে খুঁজতে কোনো রকম চেষ্টা ছাড়েনি, এমনকি ওই ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেকটা জিনিসকে খুঁটিয়ে দেখেছিল পুলিশ। তার সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও জিজ্ঞাসাবাদ করেছিল, কিন্তু রেখার কোনো খোঁজ পাওয়া যায়নি, আর কোনো প্রমাণও পাওয়া যায়নি। 3 বছর পর্যন্ত এই তদন্ত চলেছে, তাও রেখার খোঁজ পাওয়া যায়নি। চলুন দেখি রেখার সঙ্গে আসলে কি হয়েছিল। সুধীর, তুই কালকে কাজের জন্য বাইরে যাচ্ছিস তো? সুধীর, বাবা তো শরীর ঠিক আছে তো? হ্যাঁ মা। তুই আবার পুলিশ স্টেশনে গিয়েছিলি? কিন্তু রোজ রোজ কেন যাচ্ছিস বাবা? দেখ সুধীর, রেখা আর কখনো ফিরে আসবে না। বাবা কতদিন আর ওর জন্য অপেক্ষা করবি? দেখ, মার কথা শোন, দ্বিতীয়বার বিয়ে করে নে। আরে না মা, মা আমি ভালোবাসি রেখাকে, আর সারা জীবন ভালোবাসবো। আমি ওকে যে কোনো ভাবে খুঁজে বার করবই। আর প্লিজ মা, দ্বিতীয় বিয়ের কথা আর ভুল করে বলবে না, প্লিজ। সুধীর, রেখা? রেখা দাদা, ব্যাগ দুটো একটু রাখুন, আমি এক্ষুনি আসছি। রেখা, রেখা, আরে আরে ও দাদা, কি করছেন কি দাদা? দেখে চলুন। আরে ওই আমার বউ। আমারও ওয়াইফ বউ। রয়েছে, আপনি এইভাবে ধাক্কা মারছেন আপনার তো কি দেখে বলে? চলা উচিত ছিল। ভুল হয়ে গেছে ম্যাডাম, ভুল ভুল হয়ে গেছে বললেই সত্যি, হলো। হ্যাঁ, আপনি বুঝতে যা পারিনি। বলবেন আমরা তাই শুনবো। দাদা, হ্যাঁ, বুঝতে ধাক্কা পারিনি। মারবেন আবার বলছেন ভুল হয়ে বুঝতে গেছে, পারছেন না। আমাকে ছেড়ে দিন, ছেড়ে দাও, ভুল হয়ে ছেড়ে গেছে। দাও। ও তো আর এরকম বলছেই তো করবেন নিয়ে না, গেছে। যান। যাও যাও আমি সত্যি যাও। বলছি। মনীষা, 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 ওই তুমি, তোমার এখানে আসার সাহস কি করে হলো? হ্যাঁ, মনীষা, আমি যতই পুলিশ তোমাকে ছেড়ে দিক না কেন, কিন্তু আমি জানি যে আমার বোনকে তুমি কোথাও লুকিয়ে রেখেছো। তাই না, খবরদার আর এখানে আসার চেষ্টাও করো না, বুঝেছো তুমি? আরে মনীষা, আমি রেখাকে দেখেছি। কি? হ্যাঁ, কোথায়? দানাপুরে। কিন্তু ওর কাছে পৌঁছানোর আগেই ও কোথায় অদৃশ্য হয়ে গেল। কি? সুধীর, কেন এরকম করছো তুমি? নিজে বাঁচার জন্য রেখাকে দেখতে পাওয়ার মিথ্যে আশা জাগাচ্ছ আমাদের। না, আমি অন্যদের কতটা কষ্ট হয় এই মিথ্যে কথায় জানো? তোমার কোনো আন্দাজি নেই। যাও, ছাড়ো। মনীষা, আমি মিথ্যে বলছি না। মনীষা, মনীষা, আমার কথা শোনো। মনীষা, মনীষা। একটা কফি পাঠিয়ে দাও। ঠিক আছে স্যার। ইন্সপেক্টর স্যার, ইন্সপেক্টর স্যার, আমার শান্ত হও, শান্ত হও, আগে বসো। বলো। ইন্সপেক্টর স্যার, আমি আমার ওয়াইফকে দেখেছি, দানাপুরে আছে ও। সত্যি বলছো? হ্যাঁ, আমি সত্যি বলছি। আপনি চলুন না আমার সঙ্গে, চলুন না প্লিজ। হ্যালো, দানাপুর থানা? হ্যাঁ, আমি মিঠাপুর থানা থেকে ইন্সপেক্টর গজেন্দ্র সিং বলছি। আমার একটা কেসের ব্যাপারে ইনফরমেশন চাই। আগে আমি হোল্ড করছি।
এই মেয়েটাকে কোথাও দেখেছো? না, দেখিনি। কিছুক্ষণ আগে ওখানেই ছিল, ও এখান দিকেই যাচ্ছিল। আপনি একটু ভালো করে দেখুন না দাদা। দেখো, না না, দেখিনি। আরে আরে চলো মন দিয়ে দেখো। না দেখিনি। দেখোনি? আরে ও তো এখানেই ছিল, আপনার থেকে টমেটো কিনছিল, তখন জিজ্ঞেস করছিল। একটু মনে তো করুন। চলো, হয়ে গেছে আরে স্যার- খোঁজাখুঁজি। হুম, স্যার আমি সত্যি বলছি, আমি আমার ওয়াইফকে এখানে দেখেছি এই মার্কেটে। আরে আপনি চলুন না, গিয়ে ওনাকে একটু জিজ্ঞেস করুন না। এটা তোমার মনের ভুল, বুঝেছো? গত 3 বছর ধরে আমরা ওকে খুঁজে বেড়াচ্ছি। যদি এখানে কেউ ওকে দেখতে পেত তাহলে আমরা ঠিক খবর পেয়ে যেতাম। বেকার তোমার আর আমাদের সময় নষ্ট করছো। চলো। স্যার স্যার আমার কথা, স্যার স্যার আমার কথা তো শুনুন স্যার। কোথায় খুঁজবো আমি রেখাকে? আমি জানতাম তোমাকে একদিন আমি খুঁজে পাবো। এত খুশি আমি সারা জীবনে কখনো হইনি রেখা। সত্যি আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে কেন গেছিলে? হ্যাঁ সত্যি এই 3 বছরে একদিনও একটা মুহূর্ত এমন আসেনি যখন আমি তোমার কথা ভাবিনি। চলো বাড়ি চলো। কে তুমি? তোমার সাহস হলো কি করে আমাকে ছোঁয়ার? মারো মারো একে, মারো মারো ওকে, মারো সবাই মিলে মারো, মারো ওকে, মারো মারো মারো। বলো কে ছিল ওই লোকটা যে বাজারের মধ্যে সবার সামনে তোমার হাত ধরেছিল? শ্যাম আমাকে সব বলে দিয়েছে। ও ওই সময় ওখানেই ছিল, দোকানে। জানি না জিতেন, কোনো পাগল ছিল। কিন্তু এই সামান্য ব্যাপারে তুমি এত রেগে যাচ্ছ কেন? কারণ আমি তোমার স্বামী, আর আমি তোমায় অন্য কারোর সাথে দেখতে পারবো না। আমি ভালো করে জানি যে তুমি আমায় কতটা ভালোবাসো। 5 বছর ধরে এই ভালোবাসার জন্যই তো বেঁচে আছি। কিন্তু এটাও সত্যি যে আমাদের বিয়ে করার 3 বছর পরও আমাদের মাথার উপর না ছাদ আছে না টাকা। তারপরও সব দায়িত্ব পালন করছি। পালন করে আমার ওপর কোনো দয়া করছো না তুমি। তুমি এসেছিলে আমাকে বিয়ে করতে, আমি তোমাকে ডাকিনি। হ্যাঁ হ্যাঁ, কারণ আমি তোমাকে ভালোবাসি, শুধুমাত্র তোমাকেই। যেমন তুমি আমাকে অন্য কারোর সাথে দেখতে পারো না, ঠিক তেমনই আমি অন্য কারোর স্ত্রী হতে পারবো না। যে কোনো মূল্যে আমি তোমার সাথে নিজের জীবন কাটাতে চেয়েছিলাম। সেই জন্য নিজের বাড়ি ছেড়ে এসেছিলাম, গয়না চুরি করে নিয়ে এসেছিলাম। মনে আছে তো জিতেন? 3 বছর যে গয়না নিয়ে এসেছিলাম সেই দিয়েই সব চলছে। এখন তো সব শেষ হয়ে গেছে, এবার কি করবে? হ্যাঁ, চেষ্টা তো আমি করছি। কি করো তুমি? সামান্য একটা আশ্রমে চাকরি, সামান্য ওই কটা টাকা, আর কিচ্ছু না। 3 বছরে তুমি কিচ্ছু করতে পারোনি, আর তোমার দ্বারা কিছু হবেও না। কিন্তু আমি আমাদের ভালোবাসাকে হারতে দেব না। এবার যা কিছু করার আমিই করব। তোমরা সবাই আমার কথা কেন বিশ্বাস করছো না? আমি দানাপুরে ওকে দেখে এসেছি, ও রেখাই ছিল। হ্যাঁ, আর এই জন্য ও তোর এই অবস্থা করেছে। মা, আমার বোনকে দোষ দিচ্ছেন কেন আপনি? এক তো নিজেই কোথায় লুকিয়ে রেখেছেন ওকে, আর এখন নতুন করে গল্প শুরু করে দিয়েছেন। আমি কোনো গল্প বলছি না, আমি পুরো শিওর ও রেখাই ছিল। বাবা অনেক হয়েছে, তুমি তো ওখানে পুলিশ নিয়ে গেছিলে না? কিন্তু কি হলো? পাওয়া তো গেল না ওকে। সুধীর, এটা তোমার মনের ভুল, আর কিচ্ছু না। আমাকে দেখো, গত 3 বছর ধরে আমার বুকের আঙ্কেল, আমি তো ভেতরটা- শুধু চুপ কর সুধীর, অনেক পাগলামো করেছিস।
সুধীর, সুধীর, রেখা, দেখলে তোমরা কেউ আমার কথা বিশ্বাস করনি। সরি বাবা। মা, আমাদের ছেড়ে তুই কোথায় চলে গেছিলিস বলতো? বাবা, কিছুদিন আগে আমি খুব দুশ্চিন্তায় ছিলাম। কোনটা ঠিক কোনটা ভুল কিচ্ছু বুঝতে পারছিলাম না। মনের মধ্যে কেমন একটা যেন হচ্ছিল, না আমি নিজে খুশিতে থাকতে পারছিলাম, না অন্য কাউকে রাখতে পারছিলাম। সেই জন্য আমি আশ্রমে চলে যাই। আশ্রম? হ্যাঁ মা, কিন্তু সুধীরকে এতদিন বাদে দেখার পর আমি আর নিজেকে আটকাতে পারলাম না, তাই আমি ফিরে চলে এলাম। আচ্ছা, আর এইভাবে ফেরত চলে এলে ভেবেছো সব ঠিক হয়ে যাবে? তুমি পুলিশকে ডাকো। সুলোচনা, তুমি এসব কি বলছো? ঠিক বলছি আমি। এটা পুলিশ এসে আগে দেখুক যে আমার ছেলে কিচ্ছু করেনি, খামোখা ওকে দোষ দেওয়া হয়েছিল। মা, আমাকে আপনি ক্ষমা করে দিন, আমি অন্যায় করে ফেলেছি। সুধীর, পুলিশকে ডাক, তাহলে আমি এই বাড়িতে ওকে থাকতে দেব। মা, সেটার কোনো প্রয়োজন নেই। আমি এখানে আসার আগে পুলিশ স্টেশনেই গিয়েছিলাম। আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে আপনি চলুন আমার সাথে পুলিশ স্টেশনে। হ্যাঁ ইন্সপেক্টর স্যার। হ্যাঁ, আমার স্ত্রী রেখা বাড়ি ফিরে এসেছে। হ্যাঁ, আমরা একটু পর পুলিশ স্টেশনে আসছি আর সব ফর্মালিটিস পূরণ করব। ঠিক আছে, থ্যাংক ইউ। মা রেখা, এবার শান্তিতে সংসার কর, যাতে আমিও শান্তিতে থাকতে পারি। ভালো হয়েছে বৌমা ফিরে এসেছে, কিন্তু ওর চালচলন আমার ঠিক লাগছে না। সুলোচনা, এক সপ্তাহ ধরে আমি দেখছি তুমি সব কথায়, সব ব্যাপারে বৌমাকে সন্দেহ কেন করো? ভুল তো কিছু বলছি না। 3 বছর বৌমা বাইরে ছিল, কোথায় ছিল, কার সঙ্গে ছিল, কোন আশ্রমে ছিল, তোমার কি একবারে মনে হয় না যে খোঁজ খবর নেওয়া উচিত? আরে কিভাবে মেনে নেব আমরা? বাহ মা বাহ, নিজের বৌমা সম্পর্কে এত খারাপ চিন্তা করেন? আমার চরিত্র নিয়ে আপনি প্রশ্ন তুলছেন? দেখো বৌমা, আমি এরকম কিছু ভাবিনি। মনে হচ্ছে আমার ফিরে আসাই উচিত হয়নি। বৌমা, আরে বৌমা, এটা কি করছো? এইভাবে বাড়ি ছেড়ে, এইরকম ছোট ছোট ব্যাপারে বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত নয়। এটা আরে, কি হচ্ছে? ভালো হয়েছে তুমি এসেছো সুধীর, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আগেরবার তোমাকে না বলে আশ্রমে গিয়েছিলাম, কিন্তু এবার তোমায় বলে যাচ্ছি। কি হচ্ছে? কিন্তু কেন? আমাকে জিজ্ঞেস করছো কেন? মাকে জিজ্ঞেস করো। আমার চরিত্রের ওপর প্রশ্ন তুলছেন উনি। পরপুরুষের সাথে আমার নাম জড়ানো হচ্ছে। কি? আমি এগুলো কখন বললাম বৌমা? কি বলেছিলেন আপনি? 3 বছর আমি আশ্রমে নয় পরপুরুষের সাথে সময় কাটিয়েছি। আমার কথা তো তুমি বিশ্বাস করো না। পুলিশও আশ্রমে গিয়ে সবকিছুরই খোঁজ নিয়েছে। আমি এত করে মাকে বারবার বলছি, কিন্তু মা কিছুতেই আমার কথা বিশ্বাস করতেও রাজি নন, বাড়িতে থাকতে দিতেও রাজি নন। উনি বাড়ি থেকে বের করে দিচ্ছেন। এইসব কি বলছো বৌমা? আমরা তোমাকে এসব ব্যাস, কখন অনেক বললাম? হয়েছে বাবা। বৌমার ব্যাপারে সব বাজে কথা বলছো, তোমার লজ্জা করে না? কিন্তু বাবা, ব্যাস, অনেক হয়েছে মা। আর কত নিচু করবে নিজের বৌমাকে তুমি? তোমরা আমাদেরকে একটু শান্তিতে থাকতে দেবে না? কিন্তু তোমরা দুজন আমাদের খুশি দেখতে পারো না। ছাড়ো তুমি সুধীর, আমি চলে গেলেই হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। আমাকে যেতে দাও। না বৌমা, তোমার কোথাও যাওয়ার দরকার নেই। কাউকে কোথাও যেতে হবে না। আমি চাই না যে
আমাদের জন্য তোমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাক, আমরাই বরং এই বাড়ি ছেড়ে এখান থেকে চলে যাচ্ছি আমাদের অন্য বাড়ি জ্ঞানপুরে। চলো সুলোচনা। রেখা ফিরে আসার ফলে সুধীরের জীবনে যেন আবার খুশি ফিরে এসেছিল, কিন্তু রেখার ফিরে আসার ফলে সুধীর এবং ওর মা বাবার মধ্যে দূরত্ব বাড়তেই থাকে। সেই জন্য সুধীরের বাবা মা এই সিদ্ধান্ত নেন ওনারা শহর ছেড়ে গ্রামে ফিরে যাবেন। সুধীরের বাবা ব্রিজমোহন বাবু গ্রামের জীবনে অভ্যস্ত হচ্ছিলেন, কিন্তু মায়ের কোল তার সন্তানের জন্য কাঁদছিল। সুধীরের মা সুলোচনা দেবীর সন্দেহ ছিল যে রেখার উদ্দেশ্য ভালো নয়। ওনার সন্দেহই কি ঠিক ছিল? ওদিকে সুধীর এবং রেখা নতুন জীবন শুরু করে ফেলেছিল, কিন্তু সত্যিটা সামনে আসার জন্য সঠিক সময়ের অপেক্ষা করছিল। রেখা, আরে কোথায় তুমি? আরে তাড়াতাড়ি করো, ট্রেনের টাইম হয়ে গেছে। ওহো সুধীর, কি হয়েছে তোমার? এত তাড়াহুড়োর কি হয়েছে? আর তাছাড়াও ও, ট্রেন তো আর চলে যাচ্ছে না। কেন? আমি কি রেলওয়ে মিনিস্টারের জামাই? না, কিন্তু তুমি হলে রেখার স্বামী। আর এমনিতেও এই সুগন্ধি তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না। সিমলার কথা শুনে তুমি একটু বেশি মুডে চলে এসেছো। ব্যাপারটা কি? হ্যাঁ, কোথাও সিমলার রোমান্স এখানেই শুরু করে দেবে না তো? এটা আবার কিসের আওয়াজ? সুধীর, আজ আর কিচ্ছু চিন্তা করো না, শুধু আমাকে ভালোবাসো। আমাকে ক্ষমা করে দাও সুধীর। ক্ষমা? বাই। পায়? স্যার, রেখা আর সুধীরের সিমলা যাওয়ার কথা ছিল। ওরা তার জন্য প্যাকিংও করে ফেলেছিল। তারপর 5 মিনিটের জন্য সুধীর বাইরে গেছিল। তারপর থেকে এখনো ও ফেরেনি। প্রথমে রেখাকে খুঁজে পাওয়া গেল না, তারপর তার বর তাকে পাগলের মতো খুঁজে বেড়ালো। এখন এই ব্যাপার হতে পারে, এমনও হতে পারে ও কোনো বন্ধু বা আত্মীয়র বাড়িতে গেছে। এক কাজ করুন, আপনারা এখন বাড়িতে যান। ঠিক আছে স্যার, চল। থ্যাংক ইউ স্যার। নমস্কার। আমরা এই লাশটা পেয়েছি। জন্তু জানোয়ারেরা এমন ভাবে কামড়েছে, দেখুন চিনতে পারেন কিনা। ঘড়ি, চেন কিছু চিনতে পারেন কিনা, চপ্পল, জুতো দেখুন। না, সুধীর, তুমি আমায় ছেড়ে চলে যেতে পারো না। সুধীর, 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 বাবা সুধীর, সুধীর ছেড়ে চলে গেল আমায় বাবা।
দেখলে, আমরা যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই হলো। হ্যাঁ জিতেন, 2-3 দিনে সমস্ত পেপারস আমাদের হাতে চলে আসবে। সারা জীবনের মতো পাটনা ছেড়ে দানাপুরে চলে যাব, আর তারপর নিজেদের মতো বাঁচবো। সুধীরের বাবা মাও এই ব্যাপারে আর কিছু জানতে পারবে না। মনে হচ্ছে যারা প্রপার্টি কিনবে তারা চলে এসেছে। সৌভাগ্যের দরজা খুলতে চলেছে। চলো এবার। সুধীর, তুমি বেঁচে আছো? তোমাকে তো আমরা মেরে ফেলেছিলাম, তুমি বেঁচে গেলে কি করে? তুমি তো আমাকে মারতে কোনো রকম চেষ্টাই ছাড়োনি। আসলে কি বলো তো, যে সব সময় সৎ পথে চলে তার কখনো খারাপ কিছু হতেই পারে না। তোমরা দুজনে তো আমাকে মৃত ভেবে ফেলেই দিয়েছিলে, কিন্তু আমার কপালে মৃত্যু ছিলই না। সাহেব, বস্তায় না মনে হয় লাশ আছে। লাশ? এখানে রক্তের ছাপ দেখতে পেয়েছি। এটা তো দেখছি সুধীর। স্যার, এর বাড়ির লোকে খবর দিয়ে দিই? না না, দাঁড়াও, এর প্রাণটা বাঁচিয়ে নেওয়া আগে জরুরি। চলো, ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। হ্যাঁ স্যার। চলো। তারপর হসপিটালে আমার জ্ঞান ফিরতেই আমি মা, বাবা আর পুলিশের সাহায্যে প্ল্যান করেছিলাম যাতে তোমাদের দুজনকে হাতে নাতে ধরা যায়। একটা বেওয়ারিশ লাশকে আমার জামা পরিয়ে দিয়েছিলাম যাতে তোমরা দুজন বিশ্বাস করো যে তোমাদের প্ল্যান সাকসেসফুল হয়েছে। কিন্তু আজ তো তুমি আমাকে মেরেই ফেললে রেখা। কেন করলে তুমি এরকম? কেন বলো? তোমার সাথে আমার বিয়ের আগে থেকেই জিতেনের সাথে আমার সম্পর্ক ছিল, কিন্তু ও খুব গরিব ছিল। ওর সাথে বাবা আমার কিছুতেই বিয়ে দিত না, আর এদিকে বাড়ি থেকে বিয়ের জন্য আমায় চাপ দিতে থাকে। তখন আমি জিতেনকে আমার সাথে পালিয়ে বিয়ে করতে বলি, কিন্তু ও সে অবস্থায় ছিল না যে আমার সাথে পালিয়ে গিয়ে ও আমাকে বিয়ে করবে। আর আমি তোমাকে বিয়ে করতে বাধ্য হই সুধীর, কিন্তু আমি জিতেনকে ভুলতে পারিনি আর পালানোর প্ল্যান করি। যেদিন পালাবো ঠিক করি সেদিন আমি ইচ্ছে করেই দিদিকে ফোন করেছিলাম। দিদি, কালকে সুধীর আমার গায়ে হাত তুলেছিল। কি? ওর এত সাহস? আমি ওদেরকে ছাড়বো না। তুই একটা কাজ কর, তাড়াতাড়ি বাড়ি চলে আয়। দিদি, আমি বাড়িতে যেতে পারবো না। কেন? হ্যালো 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 রেখা, শোন, আমার কথা শোন। হ্যালো। যাতে সবাই আমার শ্বশুরবাড়ির সবাইকে সন্দেহ করে। কিন্তু হলো তো সেই না। তাহলে তুমি ফিরে এলে কেন? তুমি আমায় দানাপুরে দেখে নিয়েছিলে, আর এই ব্যাপারটা জিতেন জানতে পেরে যায়। মানে কি করতে চাও তুমি? নিজের অতীতকে দিয়ে নিজের ভবিষ্যৎ বদলাবো। কোন অতীত? জিতেন, ওই ছেলেটা মোটেও পাগল নয়। ওই ছেলেটার সাথে আগে আমার বিয়ে হয়ে গেছে। এখন কি ভাবছো? এমনিতেও আমাদের বিয়েটা সামাজিক স্বীকৃতি পাবে না যতক্ষণ সুধীরের সাথে আমার নাম জুড়ে আছে। তাহলে ডাইভোর্স নিয়ে অ্যালামনির জন্য অ্যাপিল করো। অ্যালমানি কেন, অলমানি নয় কেন? কিন্তু আফসোস যে আমি বেঁচে গেছি। আমার ভালোবাসা সত্যি ছিল, আর সেই জন্যই ভাগ্য আমার সাথে ছিল। স্যার প্লিজ নিয়ে চলো এদের দুজনকে থানায়। ম্যাডাম চলো। খারাপ ভাবনা আর খারাপ কাজের ফল সবসময় খারাপই হয়। রেখা জিতেনের ভালোবাসায় কোনো ভুল ছিল না। ভুল যদি কিছু থাকে তা ওদের ভাবনায়। নিজের ভালোবাসার পরিণতির জন্য কাউকে খুন করে ফেলা, এটা চরম অপরাধ। সুধীর সাহস দেখিয়েছিল, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদও করেছিল, আর তাদের জেলে পাঠানোর ব্যবস্থাও করেছিল। রেখার পরিবার আশ্চর্য হয়ে গেছিল। ওনারা বিশ্বাসই করতে পারছিলেন না
যে ওনাদের এই শান্ত দেখতে মেয়েটি নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য এত দূর অবধি যেতে পারে। রেখা আর জিতেনের ওপর আইপিসি ধারা 307 দফা অনুযায়ী অ্যাটেম্পট টু মার্ডারের কেস চলছে। বন্ধুরা, পুলিশ অন্যায় এবং অন্যায়কারীকে আটকানোর সব রকম চেষ্টা করে, কিন্তু একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের কি কোনো দায়িত্ব নেই যে আমরা আমাদের সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি? এরই সাথে আমি অমিত পাচৌরি ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে কোনো সত্য ঘটনার সাথে। ততক্ষণ মনে রাখবেন, বি সেফ, বি অ্যালার্ট, ক্রাইম অ্যালার্ট।